বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল। খাবার নিয়ে রীতা তার স্বামী জামালকে ডাকতে থাকে। ও শুনছো, কখন থেকে খাবার বেড়ে বসে আছি, এসো খেয়ে নাও দেখি। একই বৃষ্টি, তার উপর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেলেই শুকনো ভাত আর আলু সেদ্ধ গলা দিয়ে নামবে। দাও বউ, দুটো খেতে দাও। তোমার কি হয়েছে গো, এত কি ভাবছো? যা বৃষ্টি শুরু হয়েছে, এবার বন্যা হবে বলেই সবাই বলা বলি করছে। বন্যা হলে ভ্যান নিয়ে তো বের হতে পারবো না, ভ্যান নিয়ে বের না হলে আমরা খাবো কি? আর বন্যায় যদি সব ভেসে যায়, আমরা চলবো কেমন করে বলো তো? আমাদের এই ঘরটার ভ্যানটা ছাড়া আর কি আছে বলো তো? মাটির কটা হাঁড়ি পাতিল আর দু চারটে জামা কাপড়, এগুলো একটা বড় গামলায় রেখে দেব, বন্যা হলে যাতে এগুলো নিরাপদে রাখতে পারি। কিন্তু না খেয়ে কতদিন থাকবে? খাবারের পানিটুকু যে বন্যার সময় পাওয়া যাবে না। শোনো, জিভ দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। এত ভেবো না তো, এত ভেবে কি হবে? খাও, খেয়ে নাও। ভাবছি ওবেলা একটু খিচুড়ি রান্না করব, সাথে আলু আর বেগুনের চপ। বৃষ্টির দিনে খেতে ভালোই লাগবে। এখন একটু খাবার খেয়ে নাও তো। বেগুন? তার তো অনেক দাম, বেগুন কোথায় পেলে? ঘরের পাশে দুটো গাছ লাগিয়েছিলাম, সেখানে তো ভালো বেগুন ফলেছে। তুমি তো সেই কাক পড়ে চলে যাও, মাঝরাতে ঘরে আসো, ওসব দেখার সময় কোথায় তোমার? বন্যা হলে সব ভেসে যাবে, আমরা কোথায় যাব বউ? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। এত পরিশ্রম করেও তোমাকে দুটো ভালো খেতে দিতে পারি না, বন্যায় যে তোমাকে না খেয়ে মরতে হবে। আবার একই কথা বলছো? খাওয়া শেষ করে বিশ্রাম নাও, এই বৃষ্টিতে পাখিরাও ঘরের বাইরে যাবে না। আমি বরং কাঠগুলো ভিজে যাওয়ার আগে ওবেলার রান্নাটা সেরে ফেলি। তুমি খেলে না বউ? আমি খিচুড়ি খাবো বলে চাল কম দিয়েছি, তুমি খাও তো। দুদিন বৃষ্টিতে বাইরে যেতে পারিনি, ঘরে চাল বারন্ত। আমার খাওয়া শেষ, বাকি খাবারটা তুমি খেয়ে নাও। অভাবের সংসারেও রীতা আর জামাল ভালোই ছিল। রীতা চপ খাচ্ছিল, এমন সময় ওর প্রতিবেশী পাখি এলো। রীতা ভাবি, শুনছো? কি শুনবো? কি হয়েছে গো বুবু? বাঁধ ভেঙে গেছে, ফসলের মাঠ পানির নিচে, পানি গ্রামের দিকেই আসছে। আর আমার মনে হয় এবার সকলেই ভেসে যাব। কি যে হবে, বন্যায় এতগুলো মানুষ যাবে কোথায়, খাবে কি? নাও বুবু, তুমি দুটো চপ খাও, জানি না কবে সব ঠিক হবে, কবে আবার সকলে ভালো করে বাঁচতে পারবো। আরে বাহ, এমন মজার সব তো আমি কখনো খাইনি। এত খারাপের মধ্যেও একটা ভালো খাবার পেটে পড়লো। বন্যা যখন আসছে তখন সব দরকারি জিনিসপত্র গুছিয়ে নাও বুবু। শুকনো খাবার, কাপড়, পানি, মোমবাতি সব গুছিয়ে নাও বুবু। ভালো বলেছ, আমি এক্ষুনি ঘরে যাই। ভাগ্যিস তোমার কাছে এসেছিলাম, নয়তো কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না। চলি করি তা ভাবি, বেঁচে থাকলে আবার দেখা হবে। বন্যার পানিতে চারদিকে থই থই করতে শুরু করলো, কেউ আর ঘর থেকে বের হয় না। ওদিকে রীতাদের সব খাবার শেষ হয়ে গেল। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বউ? আমি সত্যিই কোনো কর্মের নই। তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে ভালো রাখবো, কিন্তু আমার সংসারে তোমার কষ্টের কোনো সীমা নেই। কি যে বলো তুমি, কয়েকটা দিনই তো, দেখো পানি ঠিকই নেমে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। না গো, কিছুই ঠিক হবে না, বরং সব লন্ড ভন্ড হয়ে যাবে। আমি কালই ভ্যান নিয়ে বাইরে যাব। বাইরে গিয়ে কি হবে? কে চড়বে তোমার ভ্যানে? চারদিকে দেখো পানি আর পানি, কারো উনুনেই আগুন জ্বলছে না, সবারই এমন অবস্থা, আর চোখে দেখা যায় না। কিন্তু না খেয়ে আর কতদিন বলো? দরকার পড়লে ভ্যান নিয়ে দূর গায়ে যাব, তবুও খাবারের জোগাড় করতেই হবে। তার চেয়ে আমরা যদি এখানেই কিছু একটা করি, যাতে আমাদের খাবারও ছুটে যায় আর টাকাও হাতে আসে।
কি করবে এই বন্যার মধ্যে? কি বা করা যায়? শোনো, ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয়। ওদিকে দেখো, আমাদের বেগুন গাছ দুটো ছায়ের ওপর হওয়ায় বন্যার পানিতে ডুবে যায়নি। এখনো হয়তো কোনো উঁচু জায়গা আছে। হ্যাঁ, আছেই তো। ওই যে বটতলাটা বেশ উঁচু। তাহলে তোমার ভ্যান নিয়ে সেখানে গিয়ে ভ্যানের উপর যদি উনুন চাপিয়ে চপের দোকান করা যায় তাহলে কেমন হয়? দেখো, বৃষ্টির মধ্যে সকলেই ভাজা পোড়া খেতে ভালোবাসে, আর আমাদেরও খাবার কেনার টাকার দরকার। তুমি হয়তো ঠিক বলছো, কিন্তু এই বন্যার মধ্যে চপের দোকান খুললে মানুষ কি আর চপ খেতে আসবে? কেন আসবে না? সকলেরই তো খাবার চাই, আর বিনা পুঁজিতে এসে ভালো দোকান আর হয় না। বেশ, তবে চলো আজ থেকেই শুরু করি। এই তো বেলা পড়ে এলো, আমি ভ্যানটা কোনো মতে বের করি। তুমি যা যা লাগবে গুছিয়ে নাও। ঠিক আছে, আমি আগে গাছ থেকে বেগুনগুলো পেরিয়ে আনি। বাকি সব তো একটা বড় গামলায় যত্ন করে গুছিয়ে রাখা আছে। রীতা ওর গাছ থেকে বেগুন তুলে বড় একটা গামলা মাথায় নিয়ে জামালের পিছু পিছু বটতলায় এলো। ভ্যানের উপর উনুন রেখে রীতা চপ ভাজতে শুরু করলো। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে বউ। গন্ধেই যেন খিদে পাচ্ছে। তাহলে একটু খেয়েই দেখো না কেমন হয়েছে। না গো, আগে তো বিক্রি হোক, আমি বরং লোক ডেকে জড়ো করি। আসুন আসুন, গরম গরম চপ খেয়ে যান। এই ছুটে আসুন, সবাই দৌড়ে আসুন, দেরি হলে কিন্তু আর পাবেন না। আসুন আসুন, গরম গরম চপ খেয়ে যান। জামালের ডাক শুনে বেশ কয়েকজন গ্রামবাসী সেখানে এলো। তারা চপ খেলো। আহ, কি ভালো খেতে গো। বন্যার মধ্যে চপের দোকান, ভাবাই যায় না। ও জামাল ভাই, আমাকে আরো 10টা চপ দাও তো। আহ, বাড়ির সকলকে খাওয়াবো। নাও ভাই, তোমার 120 টাকা হয়েছে। আর কোনো পদের চপ নেই কেন? এক পদের চপের দোকানে কি চলবে নাকি? আজই শুরু করলাম ভাই, আস্তে আস্তে সব রকম চপ পাবেন। দেখো ভাই, কাল কিন্তু আমার আলু আর রসুনের চপ চাই। তাহলে আবার কাল আসবো। ঠিক আছে, তাই হবে। জামাল আর রীতার প্রথম দিনের বিক্রি বেশ ভালোই হলো। ওরা চাল ডাল কিনে ঘরে ফিরে এলো। ওগো, রান্না হয়ে গেছে, খেতে এসো। বড্ড দেরি হয়ে গেল যে। তবুও তো দুটো ভাত পেলাম সারাদিন পর। তোমার মাথায় এই বুদ্ধি না এলে কি যে হতো। কাল আবারও তাড়াতাড়ি চপের দোকান খুলতে হবে। এমন বিক্রি হলে আমাদের বন্যার দিনগুলো ভালোই কাটবে। ঠিকই বলেছ, তবে সকলে যা চপ পছন্দ করছে তাতে বন্যার পর আমাদের দোকান বন্ধ করা উচিত হবে না। বন্ধ করবে কেন? তুমি বিকেলে ঘরে ফিরে আসবে, আমরা সন্ধ্যায় চপ বিক্রি করব। ঠিক বলেছ বউ, আজ তোমার অনেক কষ্ট হয়েছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন রীতা আর জামালের চপের দোকানে আরো বেশি ভিড় হলো। বন্যার দিনে ঘরে বসে লোকেরা চপ খেতে বেশ পছন্দ করছিল। ও রীতা ভাবি, তুমি মেয়ে মানুষ হয়ে চপের দোকান দিলে? বলি, লাজ শরম কি দেশ থেকে উঠে গেল নাকি? নাকি বন্যার পানিতে ধুয়ে গেল? তুমি তো আমার প্রতিবেশী বুবু। যেদিন খাবারের অভাবে আমরা সারাদিন না খেয়েছিলাম, সেদিন তো তুমি আমাদের সাহায্য করতে আসোনি। এমন তো নয় তোমার সাধ্য নেই। তাহলে আজ কেন এসব কথা বলছো? আমি কি চুরি করেছি যে আমার লজ্জা করবে? আমি কাজ করে দুটো পয়সা আয় করছি, এটা তো আমার গর্ব। বাহ, দুদিন দোকান দিয়ে দেখি তোমার কথার ভোল বদল হয়ে গেছে।
তা আয় রোজগার তো বেশ হচ্ছে বলে মনে হয়। হ্যাঁ গো বুবু, তোমাদের দোয়াতে বেশ ভালোই আছি। এই নাও, দুটো চপ খাও দেখি। তোমার হাতে চপ তো আগেও খেয়েছি, স্বাদ আছে বলতে হয়। তা রসুনের চপ দাও তো কিছু, ঘরে কর্তাকে খাওয়াবো। কয়টা দেবো বলো? একটার দাম 15 টাকা। আমি হলাম তোমার প্রতিবেশী, আমার সাথে কি আর তোমার টাকা পয়সার সম্পর্ক? আমার তো সামান্য দোকান, এখানে ধার বাকিতে কিছু হয় না বুবু। তোমাকে আমি একটা চপ ফ্রিতে খাওয়াতে পারি। থাক থাক, আর দরকার নেই, লাগবে না তোমার চপ। তোমার চপ তুমিই খাও। আহা, দিতে কটা চপ, না হয় আজ একটু টাকা কম পেতাম, তাতে কি? দেখো, যার চপ কেনার সামর্থ্য নেই তাকে আমি অবশ্যই বিনামূল্যে চপ খাওয়াবো, কিন্তু সামর্থ্য থাকার পরও যারা ফ্রি খেতে চায় তাদের দেব না, বুঝলে? তখন এক বৃদ্ধ এলো। মা গো, আমাকে কিছু খেতে দেবে মা? বড্ড খিদে পেয়েছে গা। বন্যার কারণে আজ সারাদিন ঘরে উনুন জ্বলেনি। বুড়ো মানুষটার খবর কেউ নিতে চায় না গো মা। আপনি একটু অপেক্ষা করুন চাচা, আমি এখন গরম গরম চপ ভেজে আপনাকে দিচ্ছি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই মা। কোনো টাকা লাগবে না চাচা, যতদিন না বন্যার পানি কমে যায় ততদিন এমনি। তারপরেও আপনার যেদিন ইচ্ছে হবে সেদিন এসে চপ খেয়ে যাবেন। নিন চাচা, খান। তোমাদের মনটা সত্যি বড় বাবা, চপের স্বাদও বেশ মজাদার। আমি হলাম গ্রাম প্রধানের বাবা। আমার ছেলে আমাকে তোমাদের পরীক্ষা করতে পাঠিয়েছে। কাল আমাদের ঘরে সরকার থেকে ত্রাণ দেওয়ার লোকের আসবে, সেখানে 200 পিস চপ লাগবে। তোমরা সময় মতো পৌঁছে দিও, কেমন? আর নাও, এখানে 2000 টাকা আছে, অগ্রিম বায়না দিয়ে গেলাম। আজ তাহলে চলি। ধন্যবাদ চাচা, আমরা অবশ্যই আসব। দেখেছো, বিধাতা কখনো পরিশ্রমের মূল্য বিফলে যেতে দেন না। চলো, আজকের মতো তো বিক্রি শেষ, এবার ঘরে ফিরা যাক। এতগুলো টাকা একসাথে এই প্রথম দেখলাম বউ। বন্যায় চপের দোকান আমাদের ভাগ্য খুলে দিল। হ্যাঁ গো, এখন থেকে আমাদের আরো মন দিয়ে কাজ করতে হবে। ঠিকই বলেছ, চলো ঘরে ফিরে যাই। কাল আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করব। এবার চলো। বুলি, আয় বুলি, বুলি। এই যে মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাবা বাবা, বলি বাসনগুলো কে তৈরি করবে শুনি? বাসনপাতি তাড়াতাড়ি তৈরি না করলে কি শুকাবে? ইস মা, কোমরে খুব ব্যথা হয়েছে মা। কাল পুকুর থেকে কাদা তুলতে গিয়ে পড়ে গিয়েছিলাম। খুব ভালো করেছিলে মা। তা তুই মরতে পারিসনি পোড়ামুখী? ওঠ, এখনই ওঠ বলছি, তাড়াতাড়ি কাদা দিয়ে বাঁশগুলো তৈরি কর। বাইরে কত কাজ পড়ে আছে। ইস, কোন দিক যে সামলাই। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। আমি সব কাজ করে দিচ্ছি মা। কি হলো, সকাল সকাল এত চিৎকার কেন? এ কি বলি, তুই বিছানা থেকে উঠেছিস কেন? কাল কত চোট পেলি তুই। ও বাবা গো, বাবা মেয়ে যুক্তি করে আজ কাজ করছো না পুষি? বলি কে কে কাজ করবে এখন? সংসারে এত কাজ পড়ে আছে, এইদিকে কাদা দিয়ে পাতিল বানাও, পড়তাও। কখন করব সব আমি? পারবো না, পারবো না আর কিচ্ছুটি করতে। কেন, তোমার আদরের মেয়ে আছে, তাকে ডাক দাও। এত বেলা অবধি ঘুমাই কেন? কোনো কাজে হাত দেয় না? বুলি যে কদিন অসুস্থ থাকবে জুলিকে বলো, সে কদিন না হয় সব কাজ করতে। হো মা, কি বলছোটা কি?
আমার এত সুন্দর মেয়েটি রোদ আগুনে বসে বসে কিনা কাদামাটি মাখবে? তুমি কিনা এই কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। কেমন মা তুমি? হ্যাঁ কেমন মা? দু মেয়েকে দু রকম দেখো। একটাকে লাঠি ঝাঁটা দিয়ে মানুষ করছো, আরেকটাকে সোনার চামচ মুখে দিয়ে মানুষ করছো। কেমন মা তুমি? হ্যাঁ করছি। ও আমার মেয়ে হলেও আমার সৎ মেয়ে, মনে রেখো সে কথা। আর জুলি তো আমার নিজের মেয়ে। কত করে বললাম এই অপয়া মেয়েটাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে তারাও। হ্যাঁ করব করব, সময় হলে সব করব। কত করবে তা আমার খুব জানা আছে। মায়ের মতো হয়েছে, কালো পেতনি একটা। কত সম্বন্ধ এলো গেল, করেছে কেউ ওকে পছন্দ করেছে? আরে কি হলোটা কি? বলি তোমাদের জন্য সকাল সকাল কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? হ্যাঁ ঘুমা ঘুমা, তোকে উঠতে বলেছে কে? গিয়ে ঘুমা, তোরা আরাম কর। কোনো একটা কাজের গুণ তো নেই, সারাদিন খাওয়া আর শোয়া। মা দেখো না, বাবা সব সময় আমার খাবারের খোঁটা দেয়। কবে দেখো এই বাড়ি থেকে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবো। আছে তো শুধু ওই একটা গুণই। বাবা তোমরা চুপ করো তো, আমি সব কাজ করে দিচ্ছি। বাবা তুমি তোমার কাজে যাও। হতচ্ছাড়া অপয়া অলক্ষী, তোর জন্য এই সংসারে যত ঝগড়া। তুই মরিস না কেন? হ্যাঁ তুই মরতে পারিস না? মা গো মা, আমার খুব লাগছে মা, ছেড়ে দাও। ছাড়ো মা, আমাকে ছেড়ে দাও দয়া করে। মারো মা, একে আরো মারো। বাবা এর জন্যই আমাকে ভালোবাসে না। আজ একে আমি মেরেই ফেলবো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। মা গো, আমাকে তোমার সাথে কেন নিয়ে গেলেন না মা? এদের এই অত্যাচার সে আমি আর সহ্য করতে পারছি না। পরের দিন রামু হাট থেকে দু বোনের জন্য 3টি নতুন কাপড় কিনে আনলো। বুলি বুলি, মা বুলি। এই তো বাবা, আমি এখানে। আয় মা, এদিকে আয়। দেখ তোর জন্য নতুন জামা কিনে এনেছি। নতুন জামার কি দরকার ছিল বাবা? আমার তো নতুন জামা আছেই বাবা। জানি আমি, সে তো পরেছিস ছেঁড়া জামা। আয় এখানে দেখ, পছন্দ হয় কিনা। ও, শুধু দিদির জন্যই নতুন জামা এনেছো বুঝি? আমার জন্য আনোনি? হ্যাঁ এনেছি। এই দেখ, তোর জন্য একটা, আর বুলির জন্য দুটো। তোর তো অনেক জামা আছে, বুলির তো পরার মতো শুধু ওই দুটো জামাই আছে। কই দেখি দেখি। ও মা, দুটো জামা কত সুন্দর। বাবা তুমি ওইটা দিদিকে দাও, আমি এই দুটো জামা নেব। হ্যাঁ হ্যাঁ, তোর তো পুরনো অনেক জামা আছে, সেখান থেকে একটা জামা ওকে দিয়ে দিস। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। তুমি যেমন হিংসুটে, তোমার মেয়েটিকেও তেমন বানাচ্ছ তুমি। বাবা বাবা তুমি চুপ করো তো, আমি এতেই খুব খুশি। ন্যাকা, আয় রে মা, ঘরে আয়। কদিন পর বুলিকে দেখতে শহর থেকে পাত্রপক্ষ এলো, কিন্তু বুলির গায়ের রং কালো হওয়ায় পাত্রপক্ষ বুলিকে পছন্দ করলো না। শোনো, আমি এই বলে রাখলাম, তোমার ওই অপয়া মেয়েকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। ওর জন্যে আমার এত সুন্দর মেয়েটিকেও বিয়ে দিতে পারছি না। আর একবার দেখবো, যদি এবার পছন্দ না হয় তবে ওকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, এই বলে রাখলাম।
বাড়ি থেকে মন খারাপ করে বেরিয়ে পড়ল রামু। কিরে বন্ধু, চুপচাপ ওই গাছের নিচে বসে আছিস কেন? বাড়িতে কি ঝগড়া করেছিস নাকি? আর ঝগড়া, সে তো নিত্যদিন লেগেই থাকে। তোর সংসারেও ঝগড়া? আর বলিস না বন্ধু, মা মরা মেয়েটাকে নিয়ে সব সময় ঝগড়া আর ঝগড়া। কি যে করি! কমলা মারা যাওয়ার পরে মেয়েটা আমার বায়না ধরেছিল নতুন মায়ের জন্য। সেই মায়ের যে এমন রূপ হবে, জানলে কখনো দ্বিতীয় বিয়েই করতাম না। মেয়েটাকে তবে বিয়ে দিচ্ছিস না কেন? নিজের একটা সংসার পেলে মেয়েটাও তো ভালো থাকবে, তাই না? সেই চেষ্টাই তো করছি রে বন্ধু, কিন্তু মেয়ে আমার কালো বলে কেউ পছন্দই করে না। এত ভালো একটা মেয়ে, বুলি যতই কালো হোক তার মনটা কিন্তু খুব ভালো। তুই যদি কিছু মনে না করিস তবে আমার ছেলের সাথে তোর মেয়েটাকে দিবি নাকি? তোর ছেলে মানে ওই সমু নাকি? সমু 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 তো শহরে খুব বড় একটা কোম্পানিতে চাকরি করে। ও এবার বাড়িতে এলেই বুলিমাকে দেখতে নিয়ে যাব, কেমন? কিন্তু তোর ছেলে তো শহরে থাকে, ওকে আমার মেয়েকে পছন্দ করবে? করবে করবে। আমার ছেলে মনের দিক থেকে সহজ সরল, ভালো একটি মেয়ে খুঁজছে। অনেকদিন ধরে তোকে বলবো বলবো ভাবছি, কিন্তু তুই যদি কিছু মনে করিস তাই আর বলা হয়নি। খুব খুশি হয়েছি রে বন্ধু, খুব খুশি হয়েছি। তুই আমার বড্ড উপকার করলি। তা মহারানী, এই দুটো বাসন কি এখনো মাজা হলো না? এই তো মা, এই তো হয়ে এসেছে। আমি এক্ষুনি সব বাসন মেজে পরিষ্কার করে দিচ্ছি। বাসন মেজে কাপড়গুলো পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে জঙ্গলের ধারে যে পুকুরটা আছে না, সেখান থেকে কাদা কেটে আন। সামনে মেলা, অনেকগুলো হাঁড়ি পাতিল খেলনা বানিয়ে রাখলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। আচ্ছা মা। মা, আমার তো সব কাজ শেষ। এবার শুধু কাদা কেটে আনলেই সব ঠিক হয়ে যায়। তো যা, মুখের ওপর অমন হাঁ করে তাকিয়ে কি দেখছিস? আমাকে কত খেতে দাও মা, আমারও সে খুব খিদে পেয়েছে। ও মোর জ্বালা, সারা দিন শুধু খাই খাই, এখন আমরা খাচ্ছি। এবার সামনে থেকে যা তো। পুকুর থেকে কাদা কেটে নিয়ে এসে আগে আমায় উদ্ধার করো মা, তারপর তোমায় খেতে দেব। এবার যা, সামনে থেকে সর। যা, আর জীবনে বাড়ির মুখ চোখেও দেখবি না। যে গভীর পুকুরটি, জীবনে সেখান থেকে উঠতেও পারবি না, মরণ নিশ্চিত। বুলি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ধারে সেই পুকুর পাড়ে পৌঁছল। এই তো, এই তো সেই পুকুর। কিন্তু এই পুকুরটি তো খুব গভীর, এখানে তো কোনো সিঁড়িও নেই। পুকুরটিতে নামলে তো আমি আর উঠতেও পারবো না। ওই তো, ওই তো একটু নামার মতো পথ দেখা যাচ্ছে। যাই, ও পাশ দিয়ে নামি। বুলি সেই রাস্তা দিয়ে পুকুরে নামার সাথে সাথে পুকুর জলে পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, কি পুকুরে এত জল এলো কোথা থেকে? ওই তো, ওই তো পুকুরের সিঁড়ি। যাই, আগে জল থেকে উঠি। এ কি, আমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? আমি তো মনে হচ্ছে সাদা হয়ে গেছি। এ কি হচ্ছে আমার সাথে? আমি কি আর বাঁচবো না? ভয় পেও না মেয়ে, তোমার গায়ের কালো রং আমার এই শুদ্ধ পুকুরের জলে ধুয়ে সাদা হয়ে গেছে। মানে আমার অহংকারে আমি এতদিন অভিশপ্ত হয়ে জল শূন্য ছিলাম। তুমি খুব সহজ সরল। তোমার এই নিষ্পাপ পা যখন আমার পুকুরে পড়েছে, তখন আমার সমস্ত অভিশাপ কেটে আবার জলে পরিপূর্ণ হয়ে গেছে। তাই সেই বিশুদ্ধ জলে তোমার মনের সমস্ত কষ্ট দূর করে তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও মেয়ে, তুমি তোমার বাড়ি ফিরে যাও।
তুই তুই এমন সাদা হলি কি করে? মা গো মা, কেমন দুধে আলতা গায়ের রং! কিরে, কোথা থেকে সাদা হয়ে এলি? মা, তুমি যে পুকুরটায় পাঠিয়েছিলে সে পুকুরই আমায় সাহায্য করেছে মা। হে, কি বলছিস তুই? ওই পুকুরে তো কোনো জল ছিল না। মিথ্যে বলবি না, একদম সত্যি করে বল, কোথা থেকে এমন সাদা হয়ে এলি? জুলি, তোর বাবা তো বলছিল বুলিকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে অনেক বড় চাকরি করে। যদি তুইও এমন সুন্দর হয়ে যাস তবে পাত্রপক্ষ ওকে না, তোকে পছন্দ করবে। তাহলে আর দেরি কেন মা? চলো চলো, আমরাও সেই পুকুরে যাই। আমি ওর থেকে বেশি সুন্দর হতে চাই মা। তারা মা মেয়ে মিলে সেই পুকুরে গিয়ে দেখলো পুকুরে জলে পরিপূর্ণ। ও জুলি, ও তো ঠিকই বলেছে রে মা। দেখ পুকুরে কত জল। যা মা যা, তুই ওই পুকুরে গিয়ে গোসলটা সেরে নে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, তুমিও এসো মা, দেখবে তুমিও কত সুন্দর হয়ে যাও। এই কথাটি তো মাথায় আসেনি রে। চল চল, আর দেরি করে লাভ নেই। তারা দুই মা মেয়ে পুকুরের জলে ডুব দেবার সাথে সাথে তাদের চেহারা কালো কুচিতে পরিণত হলো। হে কি রে, তুই কালো হলি কি করে? ও মা, তুমিও তো কালো হয়ে গেছো। এটা হলো তোমাদের মা মেয়ের হিংসের ফল। যে রং একবার পরিবর্তন হয়েছে তার কখনো ঠিক হবে না। মা, এটা কি হলো? সব তোমার জন্য মা, সব তোমার জন্যই হয়েছে। এ কি, তোমাদের মা মেয়ের এ কি অবস্থা? তোমরা কোথায় গিয়েছিলে? সবই আমার পাপের ফল গো, সবই আমার পাপের ফল। তোমাদের খুব বড় শিক্ষা হলো, না হলে তুমি কোনোদিনও শোধরাতে না। যার যেমন কর্ম তার তেমনই ফল। দুদিন পরে বুলিকে পাত্রপক্ষ দেখতে এসে পছন্দ করে মহা ধুমধামে বিয়ে করে নিয়ে গেল। এদিকে রমা তার হিংসের জন্য প্রতিনিয়ত আফসোস করতে লাগলো।